আমরা তোমার আমাদের যে প্রজেক্ট ক্লাস করতে গেলে বিল্ডিং ডিজাইন করা লাগে, এই জন্য এটা আমার ডিজাইন সাবজেক্টেরই তোমার অন্তর্ভুক্ত। পুরো প্রজেক্ট করতে গেলে আমার পুরো কাজটাই করা লাগবে, তাই না? তো সেক্ষেত্রে আমরা ডিজাইন অফ স্ট্রাকচার টু হেল্প নিচ্ছি। এখানে কিছু ডিজাইন আছে, সেগুলো আমরা দেখবো। বাকি তোমার বিম ডিজাইন তো আমরা এর আগে ডিজাইন স্ট্রাকচার 1-এ করছিলাম, সেটাও দেখবো। তো সেক্ষেত্রে এখন যদি আমরা বিল্ডিং একটা প্রজেক্ট করতে যাই সম্পূর্ণ, তো আমার কনস্ট্রাকশন কাজ করা হয় নিচ থেকে আর ডিজাইন করা হয় উপর থেকে, রিভার্স। বুঝতে পারছো? মাটি কেটে কনস্ট্রাকশন কাজ শুরু করা হয়, ডিজাইন করার সময় প্রথমে স্ল্যাব, বিম, কলাম, ফুটিং এগুলো ডিজাইন করা হয়। তাহলে আমরা স্ল্যাব ডিজাইন করবো। স্ল্যাবের ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম স্ল্যাবই 2A স্ল্যাব হয়। আর 2A স্ল্যাবের কন্ডিশন হচ্ছে যে তোমার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 2। স্ল্যাবের দৈর্ঘ্য আমি যদি বলি যে এখানে একটা প্যানেল দেখাই, যে তোমার এরকম আমরা একটা স্ল্যাব দেখলাম। এই স্ল্যাবে বিল্ডিং আমার মনে করলাম এই প্রত্যেকটা পয়েন্টে কলাম আছে, ঠিক আছে? আর এটা প্রত্যেকটা লাইন একটা বিম, আর এই বিম দ্বারা আবদ্ধ যে ক্ষেত্র এটাকে বলা হচ্ছে একটা স্ল্যাব। স্ল্যাব মানে পুরা জিনিসটা আমরা বলি নরমালি স্ল্যাব। ডিজাইনের ক্ষেত্রে আমরা চিন্তা করি যে একটা স্ল্যাবের চারিপাশে যে বিম থাকে, এই বিমের মাঝখানে যে ওপেন স্পেস, যে জায়গাটা চারিপাশে বিমের মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটা কালার মার্কার কালার আরেকটা ব্যাগ আছে, যেটা ব্যাগ আছে না আমাদের কালার, হ্যাঁ এরকম দেখতে কালার না, ওই ক্যাপ ক্যাপ সব কালার লাল। তো এখন হচ্ছে তাহলে আমার এই স্ল্যাবটা এই যে চারিদিকে বিম দেওয়ার পরে মাঝখানে ফাঁকা জায়গা, এটা ফিল আপ করার জন্য আমরা স্ল্যাব করি। তো এই স্ল্যাবটা তোমার বিভিন্ন কন্ডিশন আছে, যেমন আমার এখানে বলছি যে শর্ত 1 এই স্ল্যাবটা তোমার চারিপাশে স্ল্যাব আছে, তার মানে এটা এইদিকেও কন্টিনিউয়াস, এদিকেও কন্টিনিউয়াস, এদিকেও কন্টিনিউয়াস, চারিদিকেই কন্টিনিউয়াস। আর স্ল্যাব আছে তোমার শর্ত 2 যদি বলি আমরা, এটা তোমার 3 পাশে কন্টিনিউয়াস আর এক পাশে ডিসকন্টিনিউয়াস, মানে এক পাশে স্ল্যাব নাই, তাই তো? আর এটা আছে তোমার শর্ত 3 3 আছে তোমার 2 পাশে নাই আর 2 পাশে আছে। তাহলে আমার এসে একটা ডিসকন্টিনিউয়াস আর 3 কন্টিনিউয়াস, এখানে 2 ইন ডিসকন্টিনিউয়াস 2 ইন কন্টিনিউয়াস। আর একটা আছে শর্ত 4 তোমার 4, এটা 3 পাশে ডিসকন্টিনিউয়াস এক পাশে কন্টিনিউয়াস। আর একটা শর্ত আছে সেটা আছে তোমার 5, এটা আছে তোমার চারিপাশেই ডিসকন্টিনিউয়াস। এটা দোকানঘর করলাম, তাই না? একটা দোকান করলাম, একটা গোডাউন করলাম, তার চারিপাশে কোনো কিছু নাই, তাহলে এটা তোমার একটা স্ল্যাব। তো এই প্রত্যেকটা স্ল্যাবের জন্য আলাদা আলাদা তোমার একটা টেবিল আছে, টেবিল থেকে মানগুলো আবার নিতে হয়। তো স্ল্যাবের ক্ষেত্রে তোমার যেটা তোমার লং ডিরেকশন, এটা হলো লং স্প্যান। এই যে এখান থেকে আমি এই 1 নম্বর স্ল্যাব চিন্তা করি, 1 নম্বর স্ল্যাবের এই যে দৈর্ঘ্যটা, এটা হলো আছে তোমার লং স্প্যান, তাই না? লং স্প্যান বা এল দ্বারা প্রকাশ করা হয়। আর এটা তোমার শর্ট স্প্যান, এটাকে আমরা এল দ্বারা প্রকাশ করি। এখান থেকে এই যে ডিসটেন্স, তাহলে আমার এল এর মান যদি আমার হয় 5, মানে এল এর মান 5 আর শর্ট এর মান হয় 4 মিটার। এখান থেকে বললাম এটা 5 মিটার লেন্থ, এখান থেকে বললাম এটা 4 মিটার লেন্থ, ঠিক আছে? তাই যদি হয় তাহলে তোমার আর আবার একটা বলছে যে এই লং স্প্যান এবং শর্ট স্প্যানের ভিতরে
তোমার এই স্ল্যাবটাকে তোমার আমি বাইরে দেখাতে পারি। এই স্ল্যাবটাকে আমরা তিনটা প্যানেলে ভাগ করি। টোটাল স্ল্যাবটাকে ভাগ করি তিনটা প্যানেলে। এখান থেকে শর্টের দিকে তোমার দুইটা, আবার লং এর দিকে আমরা দুইটা। তাহলে দেখবা এই যে তোমার মাঝখানে যে একটা রেক্টেঙ্গেল একটা জোন হলো, এই জোনটাকে বলা হয় মিড স্প্যান। এটা হচ্ছে মিড স্প্যান, মিড স্ট্রিপ মিডল স্ট্রিপ বলে, মিডল স্ট্রিপ। আর এটাকে বলে কলাম স্ট্রিপ। এই পাশে বলা হচ্ছে কলাম স্ট্রিপ। এটা হচ্ছে তোমার, আর এই চারির পাশে হচ্ছে কলাম স্ট্রিপ, আর মাঝখানে হচ্ছে মিডল স্ট্রিপ। এখানে রড টু ওয়ে স্ল্যাবে রড দুই দিকেই থাকবে, চারিদিকেই তোমার বিম থাকবে এবং মেইন রড দুই ডিরেকশনে থাকবে। একটা হচ্ছে শর্টের দিকেও থাকবে, এদিকে লং এর দিকেও থাকবে, আর একটা শর্টের দিকেও থাকবে। বুঝতে পারছি? টু ডিরেকশনে রড থাকবে। আর আমরা টু ওয়ে স্ল্যাব কখন হবে? কন্ডিশন শর্ত টু ওয়ে স্ল্যাবের টু ওয়ে স্ল্যাব হওয়ার শর্ত, ঠিক আছে? টু ওয়ে স্ল্যাব কখন হবে? যখন হচ্ছে এক নম্বর যে দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 2 অথবা 2 এর কম, 2 অথবা 2 এর কম যদি হয় তাহলে সেটাকে বলা হবে টু ওয়ে স্ল্যাব। স্ল্যাবের লেন্থ বলতে বোঝাচ্ছে এই যে একটা স্প্যান স্ল্যাবের, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, পুরো বিল্ডিং এর স্ল্যাব না কিন্তু। আর হচ্ছে মেইন ডট থাকবে টু ডিরেকশন, মেইন ডট হবে টু ডিরেকশন, দুই দিকে। আর চারিদিকে তোমার সাপোর্ট থাকবে। এর চারিপাশে স্ল্যাবে কি হবে? চারিপাশে আমাকে বিম থাকতে হবে। তাহলে তিনটা কন্ডিশন টু ওয়ে স্ল্যাবের জন্য তোমার লাগবে। তো টু ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে তোমার বই থাকলে দেখতে পারো যে বইতে একটা টেবিল আছে। এই টেবিল থেকে তোমার ও টু ওয়ে স্ল্যাবের যদি আমরা এই পুরুত্ব বের করতে চাই, পুরুত্ব স্ল্যাব আমি কত ইঞ্চি স্ল্যাব ঢালাই দেবো, এটা পুরুত্ব টি দ্বারা প্রকাশ করে। টি আছে, টি মিনিমাম, যেটা ফোর্থ বছরটা ধরে নিতে হয় মিনিমাম। মিনিমাম হচ্ছে স্ল্যাবের পরিসীমা, স্ল্যাবের পরিসীমা ভাগ আছে 180। তো এটা হচ্ছে স্ল্যাবের পুরুত্ব নির্ণয়ের সূত্র। পরিসীমা মানে কি? এইটা একটা আয়তক্ষেত্র, এর দৈর্ঘ্য এল আর প্রস্থ হচ্ছে এস। যে চার বাহু যোগফল কত হবে? পরিসীমা কত? 2 × l + s ভাগ 180। যদি এটা মিটারে থাকে তাহলে 100 দিয়ে গুণ করলে এটা হবে কত? সেন্টিমিটার। তো এখান থেকে যা আসবে সেটা হচ্ছে আমরা একটা মানে মিনিমাম ধরে ডিজাইন শুরু করতে হবে। এরপরে আমরা চেক করে দেখবো যে এই পুরুত্বটা টিকে কিনা। যদি এটা টিকে তাহলে চলবে, আর না হলে তোমার পুরুত্ব বাড়াতে হবে। বুঝতে পারছি? ঠিক আছে? তোমার টু ওয়ে স্ল্যাবের পুরুত্ব নির্ণয়ের সূত্র। এখন এরপরে তোমার এই যে শর্তগুলো আমি দেখাইলাম, যে শর্ত 1, শর্ত 2, শর্ত 3, শর্ত 5, শর্তগুলো নির্ভর করছে প্রান্ত কন্ডিশনের উপরে, স্ল্যাবের প্রান্ত কন্ডিশনের উপরে। প্রান্ত কন্ডিশন যদি চারিদিকে আরো স্ল্যাব থাকে সেটাকে হলো শর্ত 1, যেটা হচ্ছে আভ্যন্তরীণ প্যানেল। এটাকে বলা হবে আভ্যন্তরীণ প্যানেল, আর একটা নাম বলে বাংলায় আভ্যন্তরীণ প্যানেল, মানে মাঝখানের প্যানেল। আবার এটা হচ্ছে তোমার শর্ত 2, যেটা একটা একটা করে ডিসকানেক্টনেস বাড়ছে, তাই না? 4 সাইডে স্ল্যাব ছিল, আর 2 নম্বরে এক সাইডে স্ল্যাব থাকবে না, 3 নম্বরে 2 সাইডে থাকবে না, 4 নম্বরে 3 সাইডে থাকবে না, 5 নম্বরে কোনো সাইডে থাকবে না। তো সেটার উপর নির্ভর করে এখানে টেবিল দেওয়া আছে, যে কারণ এই টেবিলটা কেন আসবে, যে আমার এই স্ল্যাবের যে মোমেন্ট বের করবো, মোমেন্টের মান হচ্ছে c ওমেগা s স্কয়ার, বা হচ্ছে তোমার c ওমেগা শর্ট এবং লং, c ওমেগা l স্কয়ার। ওমেগা মানে হচ্ছে টোটাল লোড, এই স্ল্যাবের উপরে কতটুকু লোড আসছে, ডেড লোড, লাইভ লোড, পার্টিশন লোড, ফ্লোর ফিনিশ, স্লিং প্লাস্টার, সব মিলিয়ে তোমার স্ল্যাব কতটুকু লোড ক্যারি করবে, এটা হচ্ছে ডাব্লিউ। আর এস হচ্ছে তোমার স্প্যান লেন্থ, যতক্ষণ আমি শর্ট করবো শর্টের লেন্থ, যখন আমি লং করবো তখন লংয়ের লেন্থ। আর সিটা হচ্ছে কোফিশিয়েন্ট, এই কোফিশিয়েন্টটা আসবে তোমার টেবিল থেকে, এসি এর মানটা। এই জন্য আমার প্রান্ত কন্ডিশন জানার প্রয়োজন। টেবিল থেকে যখন আসবে
তখন এই যে সি এর মানটা নির্ভর করে এম এর উপরে। এম সমান আছে তোমার এস বাই এল। এম একটা ধ্রুবক কনস্ট্যান্ট মান যেটা এস এবং এল এর ভাগফল, শর্ট স্প্যান ডিভাইডেড বাই লং স্প্যান। তো এখন তোমার শর্ট স্প্যান যদি আমরা 4 বলি আর লং স্প্যান যদি 5 বলি, তো এটা ভাগ করলে কত হয়? কত আছে ভাগ করলে? তাহলে এটাকে আরেকটা বছর তোমার কেস, এটাকে শর্ত না বলে আরেকটা ইংরেজি মধ্যে কেস 1, এটা কেস 2, কেস 2, এটা কেস 3, এটা তোমার কেস 4, এটা কেস 5। কত এটা ভাগ করলে? 0.8। তো এটা 0.8। 0.8। এখন এই 8 এর উপরে এখানে যে তোমার টেবিলটা দেয়া আছে, এই পাশে দেয়া আছে কন্ডিশন, শর্ত। কত নম্বর শর্ত? তাহলে আমার অঙ্কে যদি বলে আভ্যন্তরীণ প্যানেল, তো শর্ত 1, বুঝতে পারছি। আবার যদি বলে তোমার তোমার এক প্রান্ত বিচ্ছিন্ন আর বাদ বাকি প্রান্তগুলো অবিচ্ছিন্ন, তাহলে শর্ত 2। তাহলে আভ্যন্তরীণ প্যানেল যদি এটা হয় যে শর্ত 1, এরপর এই পাশে আছে এম এর মান, যাদের বই আছে দেখতে পারো যে এই পাশে দেয়া আছে টেবিল দেয়া আছে এরকম, এটা টেবিল দেয়া আছে এটা, এই পাশে দেয়া আছে তোমার কেস শর্ত। কত নম্বর শর্ত? যদি বলে কেস 1, কেস 1, আর এখানে দেয়া আছে তোমার এম এর বিভিন্ন মান দেয়া আছে। এম এর মানগুলো তোমার 1, তারপর 0.9, 0.8, 0.7, 0.6, এভাবে করে তোমার 0.5 পর্যন্ত দেয়া আছে। 0.5 এটা হচ্ছে তোমার শর্ট স্প্যানের জন্য। আর কেস 1, এখানে বলা আছে কেস 1 এ তোমার তিনটা কন্ডিশন, আভ্যন্তরীণ প্যানেল হতে হবে, আর এটার অবিচ্ছিন্ন প্রান্ত যেহেতু নাই, এটার এই পাশেও অবিচ্ছিন্ন, এটাও অবিচ্ছিন্ন, এখানে বিচ্ছিন্ন প্রান্ত নাই, তাই না? ঠিক এর ভিতরে যখন 4টা লাইন লেখা আছে, এটা আভ্যন্তরীণ প্যানেল। বলছে অবিচ্ছিন্ন প্রান্তের নেগেটিভ মোমেন্ট, বিচ্ছিন্ন প্রান্তের নেগেটিভ মোমেন্টের কোএফিশিয়েন্ট, এটা হচ্ছে ডট ডট, মানে বিচ্ছিন্ন প্রান্ত তো এখানে নাই, তাহলে কোএফিশিয়েন্ট কিভাবে পাওয়া যাবে? আর এটা তোমার মধ্যস্থানের পজিটিভ মোমেন্টের কোএফিশিয়েন্ট, যখন মিডল স্প্যান। মিডল স্প্যানের জন্য সি কত হবে? এই যে সি এর মান। আবার এই কলাম স্ট্রিপের জন্য যেটা অবিচ্ছিন্ন প্রান্ত, এখানে সি এর মান কত? সি এর দুইটা মান হবে, একটা তোমার মাঝখানে একটা মান হবে আর এই দুই পাশে একটা মান হবে। যদি দুই পাশে তোমার একই সেম হয় তাহলে সি এর মান দুই পাশে সেম হবে। কিন্তু এই খাতে সি এর মান যদি আমি চিন্তা করি এরকম, আর এখানে 4টা ভাগ করি আমি, সেক্ষেত্রে AC আর AC এক হবে না, বুঝতে পারছি? AC আর AC নট সেম হবে, নট ইকুয়াল। কারণ কি তোমার এই পাশে কন্টিনিউয়াস, এই পাশে ডিসকন্টিনিউয়াস। আবার তোমার AC এই কোএফিশিয়েন্ট এবং এই কোএফিশিয়েন্ট সেম হবে, কারণ এই পাশেও কন্টিনিউয়াস, এই পাশেও কন্টিনিউয়াস, বোঝা গেছে? তো এইভাবে আমরা সি এর মানটা নেব। আমরা অঙ্কে চলে যাচ্ছি সরাসরি। তো এই হচ্ছে তোমার দ্বিমুখী সিস্টেমের কথাবার্তা। তাহলে আমরা একটা অঙ্ক করি 3.4 উদাহরণ, যেটা কিভাবে সলভ করব, একটু সময় কম, ক্যালকুলেটর। তাহলে এখানে বলছে দেখো তোমার এটা, এখানে বলছে যে একটা তোমার কস স্ল্যাবটি ডিজাইন করো। কস স্ল্যাব বলতে এইটা মতো, এটা একটা একটা স্ল্যাব দেখাচ্ছে যে এই প্যানেলটা, আমি এই প্যানেলটা করছি, এই প্যানেলটা করলে তুমি এটাও করতে পারবে, কারণ এই প্যানেলের ভিতরে তোমার ডিসকন্টিনিউয়াস আছে, কন্টিনিউয়াস আছে। আর এটা করলে ডিসকন্টিনিউয়াস নাই, শুধুমাত্র কন্টিনিউয়াস আছে। এই বেরো। কস স্ল্যাবের লেন্থ বলতেছে তোমার এটা হচ্ছে 5 মিটার, এখান থেকে এটা 5 মিটার, আর এখান থেকে এটা বলছে তোমার 4 মিটার। এটা আমি কিছুক্ষণ আগে দেখালাম, তাই না? এই স্ল্যাবটা আমাকে ডিজাইন করতে হবে, বইতে ফিগার রেখে দেখাচ্ছে। তাহলে এই স্ল্যাবের ক্ষেত্রে তোমার এই পাশে ডিসকন্টিনিউয়াস, এই পাশে কন্টিনিউয়াস, কারণ এই পাশে অবিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন মানে কি? বিচ্ছিন্ন না, চলমান। আর এই পাশে কি? বিচ্ছিন্ন প্রান্ত। এই পাশে অবিচ্ছিন্ন, এই পাশেও অবিচ্ছিন্ন। তাহলে এখানে আমার ডিজাইন ডাটা যেটা বলছে যে সেটা হচ্ছে তোমার এফ প্রাইম সি, যেটা এফ প্রাইম সি দিয়ে আছে তোমার 200 কেজি পার সেন্টিমিটার, মিটার, এটা মিটার হবে, সেন্টিমিটার হবে, মিটার দিয়ে আছে, বলতে বলতে আছে। এফ এস হবে তোমার 200 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। এর মান দিয়ে আছে তোমার 10,
লাইভ লোড দেওয়া আছে তোমার 340 কেজি পার মিটার স্কয়ার। সিলিং প্লাস্টার দেওয়া আছে তোমার, সিলিং প্লাস্টার দেওয়া আছে 60 কেজি পার মিটার স্কয়ার। তাহলে এটা যদি আমরা ডিজাইন করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে এটা কাজ করব, ডিজাইন করব। তো এটা ক্ষেত্রে আমরা এই স্ল্যাবটা ডিজাইন করতে গেলে প্রথমে আমাকে ডিজাইন লোড ক্যালকুলেশন স্টেপ 1 আছে তোমার ডিজাইন লোড ক্যালকুলেশন। কত লোড আসবে স্ল্যাবের উপরে, এটা করতে গেলে আমাকে প্রথমে স্ল্যাবের যে নিজস্ব, কারণ লোড কয়টা, এটা ডেড লোড, এটা লাইভ লোড, তাই না? তো ডেড লোডের ভিতরে স্ল্যাবের একটা নিজস্ব ওজন আসবে, যে ওজনটা তোমাকে হিসাব করে বের করতে হবে। আর একটা ডেড লোড এখানে দেওয়া একটা পার্টিশন ওয়াল, যদি কোনো পার্টিশন ওয়াল থাকে, এক্সট্রা পার্টিশন ওয়াল, সেটা লোডও এখানে অ্যাড হবে। আর সিলিং প্লাস্টার এটাও ডেড লোড, তাই না? সিলিং এর প্লাস্টারটা একবার করলে আর চেঞ্জ হবে না। আবার এটা আছে লাইভ লোড, তাহলে এখানে ডেড লোড এবং লাইভ লোড আমার কাউন্ট করতে হবে। ডেড লোডটা নিজস্ব বিল্ডিং এর সেলফ ওয়েট, আর একটা সময় অ্যাডিশনাল ডেড লোড থাকতে পারে। তো আমরা সেলফ ওয়েট ক্যালকুলেশন করতে গেলে লাগবে আছে মিনিমাম তোমার থিকনেস, কি মিনিমাম পুরুত্ব, সেটা বলছিলাম 2 * L + S ভাগ 180 * 100। তাহলে আমার এটা স্প্যানের লেন্থ L, লং স্প্যান ছিল কত, এটা লং স্প্যান না L, এটা কত আমার শর্ট স্প্যান। তাহলে এই লং এর স্প্যানের মান ছিল তোমার 5 মিটার, আর শর্টের মান ছিল 4 মিটার। তাহলে 2 * 5 মিটার + 4 মিটার ভাগ 180 কিন্তু আমি 100 করলাম, কত এটা সবাই কম। তো এটা আছে তোমার 10 সেন্টিমিটার, এটা বলা আছে 10 সেন্টিমিটার। আর এসিআই কোড একটা বলছে, তো এসিআই কোড বলছে টি মিনিমাম, টি মিনিমাম তোমার গ্রেটার দেন 9 সেন্টিমিটার। এসিআই কোড বলছে তোমার মিনিমাম স্ল্যাবের পুরুত্ব 9 এর বেশি হওয়া লাগবে। 9 এর যদি কম আসে, এই মানটা যদি 9 এর কম আসে, আমাকে 9 ধরে ক্যালকুলেশন করতে হবে। আমার তো 9 এর বেশি আছে, তাহলে 10 ধরতে পারে, তাই না? 10 টা ঠিক আছে। অতএব আমার টি সমান হচ্ছে তোমার 10 সেন্টিমিটার স্ল্যাবের পুরুত্ব। পুরুত্ব বলতে বোঝাচ্ছে আমি স্ল্যাবটা যদি কাটি, এই যে এরকম একটা প্লেটের মতো মনে হবে না স্ল্যাবটা, এইটা তো তোমার এটা টি মিনিমাম, বুঝতে পারছে? স্ল্যাবটা তো এরকম একটা পুরুত্ব হবে না, এর নিচ দিয়ে এরকম রড থাকবে, এরকম রড থাকবে না, এরকম রড দেওয়া থাকবে, তাই তো? এটা হচ্ছে স্ল্যাব। যদি আমরা কেটে ফেলি স্ল্যাবটা, এরকম দেখা যাবে, আর উপর থেকে তাকালে এরকম দেখা যাবে, আর কাটলে পরে এরকম সেকশন দেখা যাবে। তাহলে আমার এখানে লোড আসবে, তাহলে একটা হচ্ছে সেলফ ওয়েট, স্ল্যাবের নিজস্ব লোড, সেলফ ওয়েট অফ স্ল্যাব। তো স্ল্যাব ডিজাইনের ক্ষেত্রে আমার চিন্তা করা হয় যে এটাকে একটা স্টিপ মানে এটা ফালি হয়, পুরো স্ল্যাবটা ডিজাইন করা হয় না। তোমার 1 ফুট বা 1 মিটার যদি আমরা ডিজাইন করি, 1 মিটার জায়গার উপরে যে রড লাগবে, পুরো জায়গাটার উপরে একই পরিমাণ রড লাগবে, বোঝা গেছে? এই জন্য পুরো প্যানেলটা ডিজাইন করা হয় না। তাহলে আমি যদি তোমাকে প্রথমে শর্ট স্প্যান চিন্তা করি, এইদিকে শর্ট স্প্যান তোমার বললাম যে এটা আছে শর্ট স্প্যান হলে পরে আমার এটা প্রথমে কলাম স্ট্রিপ ভাগ করে নিতে হবে। এই কলাম স্ট্রিপ, এটা হচ্ছে তার কলাম স্ট্রিপ ভাগ করতে গেলে কলাম স্ট্রিপের তোমার মান কত হবে, এটা হচ্ছে তোমার h/4, এটা হবে তোমার h/4, আর মাঝখানে হবে কত h/2। এই যে আমি ভাগ করলাম না, এখানে কয়টা ভাগ করলাম, 1 2 3টা ভাগ হবে কিভাবে, যে টোটাল দা লেন্থ হবে, এই লেন্থের প্রথম ভাগটা হবে 4 ভাগের 1 ভাগ, এই পাশে হবে 4 ভাগের 1 ভাগ, মাঝখানে হবে কত 2 ভাগ, বুঝতে পারছি? অনুরূপভাবে তুমি যদি এইটাতে ভাগ করে, এইটাতে যে সাইডটা ভাগ করে, যেখানে সাইডটা ভাগ করছি, এটা হবে তোমার L/4, এটা হবে L/2, এটা হবে L/4, বুঝতে পারছি? তাহলে তোমার মাঝখানে যে অংশটা হচ্ছে এটাকে বলছে আমরা মিডল স্ট্রিপ, তাই না? যখন আমি শর্ট চিন্তা করব, শর্টের দিকে চিন্তা করব, তখন এইটা কলাম স্ট্রিপ, এটা মিডল স্ট্রিপ, এটা কলাম স্ট্রিপ, বুঝতে পারছি? যখন লং এর দিকে চিন্তা করব, তখন এইটা কলাম স্ট্রিপ, এটা মিডল স্ট্রিপ, আর এটা আমার কলাম স্ট্রিপ।
তাহলে আমি প্রথমে তোমার শর্ট স্প্যান যদি আমরা ডিজাইন করি, শর্ট স্প্যানের ভিতরে আমরা এইরকম একটা স্ট্রিপ চিন্তা করলাম যেটা 1 মিটার চওড়া, এতটুকু আমরা ডিজাইন করি। এই চওড়াটা চওড়া কতটুকু? 1 মিটার। এটা চওড়া আছে আমার 1 মিটার। 1 মিটার যদি ব্রিজ হয় আর আমি ডিজাইন করব এখান থেকে 1 মিটার বা 1 মিটার এতটুকু জায়গা আমি চিন্তা করব, এটাও 1 মিটার, এটাও 1 মিটার। বোঝা গেছে? আমি পুরো খালিটা ডিজাইন করব না, আমি আছে যে টোটাল লেন্থের আমার এখান থেকে দৈর্ঘ্য বরাবর 1 মিটার নিলাম, আর প্রস্থ তো ফিক্সড। দৈর্ঘ্য ছিল 4 মিটার, আমি নিলাম কত? 1 মিটার, কারণ আমার এখানে লোড দেওয়া আছে কিন্তু মিটারে, প্রতি বর্গ মিটার। এটা বর্গ মিটার মানে কি 1 বর্গ মিটার না? যদি আমি 1 মিটার ধরে ক্যালকুলেশন না করি তাহলে এই লোডটা মিলাতে পারবো না, অ্যাপ্লাই করতে পারবো না। বোঝা গেছে? এই জন্য বিল্ডিং এর যে স্ল্যাবের নিজস্ব লোড বের করবো কতটুকু জায়গা? 1 মিটার জায়গা। দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার। এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা প্রস্থ। আর পুরুত্ব কত? 10। দৈর্ঘ্য, প্রস্থ, পুরুত্ব গুণ করলে আয়তন। এটা আছে আরসিসি একটা স্ল্যাব, আরসিসির 1 ঘন মিটার ওজন 2400 কেজি পার ঘন মিটার। ঠিক আছে? তাহলে এখান থেকে সেল কোয়ার্টার স্ল্যাবে তোমার দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার, পুরুত্ব আছে 0.10 কিন্তু 2400 কত হচ্ছে? এটা তো 240 এটা কেজি পার মিটার হলো না? জি স্যার। ছিল তোমার এর বললাম কত? আমি কিন্তু এটা 1 মিটার লেন্থের উপরে, এটা যদি বিম চিন্তা করো তাহলে এটা 1 মিটার লেন্থের উপরে লোড হচ্ছে না? এই 240 লোড কতটুকু জায়গার উপর পড়ছে? প্রতি 1 মিটার জায়গার উপরে। তাহলে 4 মিটার জায়গা কনসিডার করলে কত হবে? 4 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে? আমরা বিমের মধ্যে চিন্তা করি প্রতি পার মিটারে। এরপরে আসবে তোমার এখানে আসছে লাইভ লোড, না এরপরে আমার এই সিলিং প্লাস্টার। সিলিং প্লাস্টার হচ্ছে 1 মিটার জায়গা, 1 মিটার আমার নিচে যে সিলিং আছে স্যার, আমি কতটুকু এইটুকু জায়গায় তো প্লাস্টার করব, তাই না? এইটুকু জায়গায় প্লাস্টার করব। তাহলে এটা 1 মিটার ইনটু 1 মিটার জায়গার উপরে লোড কিন্তু দিয়ে দিয়েছে। প্রতি 12 মিটার জায়গায় লোড কত? 60। তাহলে এখানে তোমার ইনটু 60, তাহলে এটা কত হবে? 60 কেজি পার মিটার। এটা একটা কন্ডিশন, এখানে ছিল বর্গ মিটার, এখানে মিটার হচ্ছে কেন? কারণ আমি তো লেন্থ বরাবর 1 মিটার কাউন্ট করছি। ঠিক আছে? এই জন্য প্রতি মিটারে হচ্ছে। যদি আমি 4 মিটার নিতাম তাহলে 4 গুণ করলে তাহলে টোটাল লোড চলে আসতো। বুঝতে পারছি? 1 মিটারের লোড পেলে তো টোটাল লোড পরে বের করা যাবে। এরপর তোমার আসছে সিলিং প্লাস্টারের পরে হচ্ছে লাইভ লোড। লাইভ লোড হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে লাইভ লোড। লাইভ লোডকে এল দ্বারা প্রকাশ করা হয়, লাইভ লোড। আর সিলিং প্লাস্টারকে আমরা সিপি দ্বারা প্রকাশ করলাম, সিলিং প্লাস্টার। লাইভ লোড ছিল 340, তাই না? জি স্যার। এটা হচ্ছে লাইভ লোড 340। লাইভ লোড মানে যে আমরা এখন ক্লাসে বসে আছি, আমাদের লোড, চেয়ার টেবিলের লোড, বুঝতে পারছি? এগুলো মুভিং লোড, এক সময় থাকবে এক সময় থাকবে না। এই লোডটা বলছে প্রতি বর্গ মিটারে 340, 1 ইনটু 1 ইনটু 340। তো এটা কত? 340 কেজি পার মিটার। এই টোটাল যদি তুমি করো, টোটাল করলে মোট লোড প্রতি মিটারে এটা তো ওমেগা, ওমেগা আছে তোমার 640 কেজি পার মিটার, তাই না? আমি যদি তোমার লং স্প্যান চিন্তা করি, লং স্প্যান চিন্তা করি, লং স্প্যান তো একটা স্পিড চিন্তা করতাম, কল্পনা করতাম লং স্প্যানে। এটারও চড়া 1 মিটার, এখানে আমি 1 মিটার নিই, জায়গা নিই 1/1, তাহলে এই লং স্প্যান বরাবর চিন্তা করি সেটার ক্ষেত্রে একই ঘটনা ঘটবে না? তাই না? কারণ এরিয়া তো সেম। হয়তো স্প্যানের টোটাল লেন্থ 5 মিটার, কিন্তু টোটাল লেন্থ আমি কাজ করছি না, আমি কাজ করছি কি 1 মিটার। লং স্প্যান এবং শর্ট স্প্যানের জন্য লোড একই হবে। এখন আমার লোড ক্যালকুলেশন শেষ, এখন আসবে আমার বেন্ডিং মোমেন্টের ক্যালকুলেশন, বেন্ডিং মোমেন্ট। তাহলে আমরা আসি যে স্ল্যাবের ক্ষেত্রে শেয়ার ফোর্স ক্যালকুলেশন করা হয় না, কারণ স্ল্যাব তো শেয়ারে ফেল করবে না। আমার এখন আসবে তোমার বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন। ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট স্টেপ maximum bending moment calculation.
বেন্ডিং মোমেন্ট এখানে আমার আসবে হচ্ছে শর্টের জন্য একটা ক্যালকুলেশন করতে হবে, আমার লং এর জন্য একটা ক্যালকুলেশন করতে হবে। কারণ এখানে একটা বেন্ডিং মোমেন্ট হবে না, দুইটাও হবে না। এখানে হবে তোমার দেখো এইখানে এই প্রান্ত আর এই প্রান্ত আলাদা, বুঝতে পারছি? শর্টে যেহেতু এখানকার সি আর এখানকার সি আলাদা, তাহলে সি আলাদা হবে, বেন্ডিং মোমেন্ট চেঞ্জ হয়ে যাবে। আবার মিডিলে একটা হবে, শর্টের জন্য কয়টা বেন্ডিং মোমেন্ট হবে? একটা, দুইটা, তিনটা। দুই পাশের প্রান্ত দুই রকম। তাহলে আমরা শর্ট স্প্যান প্রথমে আমরা শুরু করলাম হচ্ছে তোমার শর্ট স্প্যানের জন্য। এক নম্বর শর্ট স্প্যান। শর্ট স্প্যানে তোমার লেখা আছে অ্যাড কন্টিনিউয়াস ইন কন্টিনিউয়াস ইনডে তোমার কন্টিনিউয়াস মানে এই জায়গাটা এখানকার বোঝাই যাচ্ছে, এখানকার বেন্ডিং মোমেন্ট হবে নেগেটিভ, কন্টিনিউয়াস এর বেন্ডিং মোমেন্ট হবে নেগেটিভ। এটা সূত্র হচ্ছে সি ওমেগা এস স্কয়ার, সি ওমেগা এস স্কয়ার। ওমেগার মান তো এটা, এস এর মান আমরা জানি, এস শর্ট স্প্যানের মান কত? এস 4 মিটার না? এস এর মান জানি, এখন লাগবে আমার সি। সির জন্য আমার টেবিলে যেতে হবে, আমাদের টেবিলটা দেওয়া ছিল। টেবিলে আমার এখন এটা শর্ত কত নম্বর পুরো করছে? শর্ত কত নম্বর কেস? হ্যাঁ, কিসের 0.8? শর্ত কত নম্বর এটা? শর্ত 2 না? প্রথমে আমাকে চলে যেতে হবে শর্ত 2। শর্ত 2 এর পরে এরপর আসতে হবে তোমার এম এর উপর। এম মানে এস বাই এল। এস আছে তোমার 4 আর এল আছে 5, আর চলে আছে 0.8। শর্ত 2, তাহলে আমরা এখানে 2 নম্বর শর্তে যেতে হবে। আমার এখানে পড়তে হচ্ছে কেস কত? কেস যদি আমরা কেস 2 তে যাই, কেস 2 এখানে সি এর মান তাহলে কত হবে? কেস 2 এর ক্ষেত্রে সি এর মান হবে আমার যেটা যে আমাকে এইটা কত অবিচ্ছিন্ন প্রান্ত না, এটা কোন প্রান্ত? অবিচ্ছিন্ন প্রান্ত। যদি অবিচ্ছিন্ন প্রান্ত দেখো প্রথমে লাইনটা আছে, অবিচ্ছিন্ন প্রান্তের নেগেটিভ মোমেন্ট 0.8 বরাবর যাও। অবিচ্ছিন্ন প্রান্তের নেগেটিভ মোমেন্টে 0.8 বরাবর নিচের দিকে নামলে কত আসে সি এর মান? আমার এই দিকে হবে অবিচ্ছিন্ন প্রান্তের নেগেটিভ মোমেন্ট, আর এখানে হবে 0.8, দুইটা মিলালে কত হয়? 0.055। বোঝা গেছে? তাহলে সি এর মান হবে 0.055। তো দুটোই যদি হয় তাহলে এখানে মান বসাই, সি এর মান 0.055, ওমেগা মান 640, এস এর মান হচ্ছে 4। যদি এটা আমরা করি তাহলে এখান থেকে আমার কত আসছে মান? এখানে বইতে তোমার মানে ভুল আছে, ঠিক আছে? 5 হবে না, এখানে কত হবে? 4। শর্ট করার সময় শর্ট আর লং করার সময় লং। শর্টের সময় এখানে এস এর মান হবে 4, এটা ক্যালকুলেট করলে কত হয়? 0.055 640 4 স্কয়ার 563 কত হচ্ছে এটা? 563.2। এত কেজি মিটার, যেহেতু সবগুলো আছে মিটারে, তাই না? এটার সময় লেখা যায় 563.20 কেজি সেন্টিমিটার। যদি 100 দ্বারা গুণ করি আমরা, এটা কন্টিনিউয়াসলি। আর এরপরে যে আমরা অ্যাট মিড স্প্যান বা মাঝখানে যেটা, মাঝখানে হবে পজিটিভ। এই যে এটা মিডিলে কত হবে? পজিটিভ। পজিটিভের জন্য তোমার সূত্রটা একটাই, সি ওমেগা এস স্কয়ার। মিডল স্প্যানের জন্য তোমার সি এর মান কত হবে? মধ্য স্প্যানে দেখো, মধ্য স্প্যানের পজিটিভ মোমেন্ট কত? 0.041 না? বুঝা গেছে? সি এর মান কত? 0.0।
তাহলে তোমার এটা কত হচ্ছে m পজিটিভ, পজিটিভের মান কত আসে? 32 মানের পজিটিভ মোমেন্টের কোএফিশিয়েন্ট হয়ে আছে না টেবিল থেকে 0.041 কিন্তু ওমেগার মান 640, এস এর মান হচ্ছে তোমার 4 স্কয়ার। এটা করো তাহলে কত হয়? এটা করে তোমার 4100 এটাকে 100 একবারে গুণ করে দাও। গুণ করলে এখানে বসে গেছে 41984 এত কেজি সেন্টিমিটার। আর যদি অ্যাড ডিসকন্টিনিউয়াস ইন m নেগেটিভ মানে এই জায়গাটা এখানকার ডিসকন্টিনিউয়াস মানে এটা ডিসকন্টিনিউয়াস ইনতে অবিচ্ছিন্ন প্রান্তে নেগেটিভ মোমেন্টের কোএফিশিয়েন্ট কত ছিল? বিচ্ছিন্ন প্রান্তে ডিসকন্টিনিউয়াস মানে বিচ্ছিন্ন প্রান্ত, বিচ্ছিন্ন প্রান্তে c কত ছিল? 0.027 না c আর 640 ইনটু 4 স্কয়ার ইনটু 100 এটা তাহলে কত হচ্ছে? এটা তো তোমার 27648 কেজি সেন্টিমিটার। তাহলে এখন আমরা পেলাম শর্ট স্প্যান, এখন 2 নম্বর দেবো লং স্প্যান। এখন দেখো শর্ট স্প্যানে কি বোঝা গেছে? জি স্যার। যে শর্ট স্প্যানে তিনটা মুভমেন্ট কত? প্রথমটা হচ্ছে কন্টিনিউয়াস প্রান্ত মানে অবিচ্ছিন্ন প্রান্ত, মাঝখানে মিডল স্ট্রিপের জন্য, আর এখানে বিচ্ছিন্ন প্রান্ত। বুঝতে পারছি? এখন যদি আমরা লং এর দিকে যাই, লং এর দিকে দেখো এটাও অবিচ্ছিন্ন এটাও অবিচ্ছিন্ন, তাহলে দুই পাশে একই হবে আর মাঝখানে হবে পজিটিভ। তাহলে লং স্প্যানে মুভমেন্ট করে রাখবে অ্যাট ডিসকন্টিনিউয়াস ইউনিট m নেগেটিভ। তাহলে এই জায়গাটা বলছি এখানে m নেগেটিভ হলে তোমার ডিসকন্টিনিউয়াসের ক্ষেত্রে অবিচ্ছিন্ন প্রান্তের কোএফিশিয়েন্ট লং স্প্যানের জন্য দেখো তোমার m এর উপর নির্ভর করবে না লং এর মান। লং স্প্যানের জন্য সকল m এর মানের জন্য একই ভ্যালু। টেবিল খেয়াল করো, টেবিল হ্যাঁ আমি আজকে আমার মেলটা একটু করে দিন। আমি দেবো হ্যাঁ দেবো আমি হাতে হাতে ওটা দিয়ে দেবো। তাহলে আমরা বলছিলাম যে তোমার অবিচ্ছিন্ন প্রান্তে লং স্প্যানের জন্য দেখো ঘটনা, লং স্প্যানের সকল m এর মানের জন্য একই ভ্যালু। এখানে আবার m.8, 0.7, 0.9 চেঞ্জ হলেও ভ্যালু চেঞ্জ হবে না। বোঝা গেছে? তাহলে এখানে আমার m এর দেখো এখানে তোমার ভ্যালু তিনটা ভ্যালু দিয়ে আছে। তাহলে আমার এটা অবিচ্ছিন্ন কেস 2 তে তোমার লং স্প্যানে যদি আমরা কি করি, লং স্প্যানের জন্য যদি অবিচ্ছিন্ন প্রান্ত ধরি তাহলে m এর মান কত হয়? 0.041 না 0.041 640 ওমেগা, আর এর মানে এখন 5 স্কয়ার ইনটু 100 তাহলে কত হয়? এটা তোমার 65600 কেজি সেন্টিমিটার। আমার কথাই কিছু বোঝা যাচ্ছে? আর এখন দেখো যেটা মিড স্প্যানের জন্য m পজিটিভ, তাহলে মিড স্প্যানের জন্য m এর মান কত হবে টেবিলে? মধ্য স্প্যানের জন্য 0.031। এটা কি বুঝে বলছো তোমরা? 0.031। এটা কি বুঝতে পারছো কিনা? এটা তো তোমার 100 করলে এটা 49600 কেজি সেন্টিমিটার। তাহলে আমরা আগে দেখতাম যে একটাই মোমেন্ট হয়, এখন কয়টা হলো মোমেন্ট? কয়টা হলো মোমেন্ট? শর্ট স্প্যানে 3টা, লং স্প্যানে 2টা।
যদি এইটা হতো তাহলে মোমেন্ট হতো কটা? হ্যাঁ, এই স্প্যান এটা হলে কত হলো? কর্নার স্প্যান হলে এইটা হলে আমি যখন এইদিকে যাবো তখন এটা আলাদা এটা আলাদা, তো দুই পাশে দুইটা, মাঝখানে একটা, তিনটা। যখন এইদিকে যাবো তখন এটাও আলাদা এটাও আলাদা, দুই পাশে দুইটা, মাঝখানে একটা। কয়টা হলো? 6টা মোমেন্ট হবে। 6টা মোমেন্টের জন্য 6 বার রড ব্যবহার করতে হবে, বুঝতে পারছি? তাহলে ম্যাক্সিমাম মোমেন্ট হতে পারে 6টা, আদারওয়াইজ 4টা। যদি আভ্যন্তরীণ প্যানেল থাকে তাহলে 4টা হবে, কারণ আভ্যন্তরীণ প্যানেল এইদিকে গেলে এই পাশেও তাই এই পাশেও তাই, দুই পাশে মিলে একটা হবে আর মাঝখানে একটা, দুইটা। এইদিকে গেলে এই পাশে মিলে একটা আর মাঝখানে, তাই না? কিসের 5টা? তাহলে এখন আসবে আমার কার্যকরী গভীরতা, ইফেক্টিভ ডেপথ। পরবর্তীতে আসবে কি আমার সময় কত? তাহলে কার্যকরী গভীরতা নির্ণয়, স্টেপ 3। ইফেক্টিভ ডেপথ ক্যালকুলেশন, কার্যকরী গভীরতা। আমি যে টি এর মান ধরছিলাম 10, এটা আসলেই 10 হবে কিনা বুঝতে পারছি, সেইটা আমাকে এখন চেক করতে হবে। 10 দিলে আসলে ঠিক আছে, এই মোমেন্টগুলো নিতে পারবে কিনা। এটা তো মোমেন্ট প্রডিউস হচ্ছে, তাই না? এই মোমেন্ট যে মানে তৈরি হচ্ছে, এই মোমেন্টটা তো রেজিস্টিং ক্যাপাসিটি আছে কিনা সেটা বের করতে হবে। সেটা বের করার জন্য তোমার আমাদের এখন শর্ট স্প্যান নেই, শর্ট স্প্যানের জন্য কার্যকরী কতটুকু লাগে? ডি, এটা এস। ডি এস বলতে আমরা রুট এন বাই আর বি। আগে পড়ছি না? আগে তো পড়ছি না, বিম ডিজাইনের ক্ষেত্রে একই সূত্র। তাহলে এখানে যখন তুমি শর্ট স্প্যান দিবা, শর্ট স্প্যানের যে টোটাল যে মোমেন্ট ছিল, 3টা মোমেন্ট শর্ট স্প্যানের, মোমেন্ট ছিল কত তোমার? যে 3টা মোমেন্ট ছিল, এইটা হচ্ছে তোমার শর্ট স্প্যান। শর্ট স্প্যানের মোমেন্ট পাইছে এটা একটা, এইটা ছিল একটা, আর এটা ছিল আমার একটা। তাহলে ইফেক্টিভ ডেট বের করার সময় সর্বোচ্চ মোমেন্ট যেটা, সেই মোমেন্ট নিয়ে যদি আমরা ডেট বের করি তাহলে ছোট মোমেন্টগুলো তো সমস্যা হবে না, তাই না? তাহলে এখানে আছে ৫৭৩২০, ৪১৯৮৪, ২৭৬৬48। আমরা কোনটা নেব? ৫৭০০০। তাহলে এখানে আমরা নেব ম্যাক্সিমামটা আমার কি এইটা গভর্ন করে, ঠিক আছে? তাহলে এখানে আমি করেন যে ৫৬৩২০, আর এর মান আমরা জীবনে বহুত বের করছি না। এখন হাফ এফসি যে এখানে বের করা শিখবো না, যেটা আমরা আগে করছি, এখান থেকে সরাসরি মান নিয়ে নেব। নিলে পরে আর সমান হচ্ছে এখানে 15.27, যদি হাফ এফসি জে কে করো, ঠিক আছে? করলে পরে এটা মান আসবে, এটা শিখে নেবা। আর আছে 15.27, আর বি মানে কত? আমার 1 মিটার যেটা ছিল 100 সেন্টিমিটার। বি মানে চওড়া, এই যে আমি এখানে চওড়া ধরছিলাম না, এটা হচ্ছে আমার বি। এর খালি চওড়াটা হবে বি, প্রস্থ যতটুকু খালি ধরে আমরা ডিজাইন করছি। এটা যদি ক্যালকুলেশন করে দিলে এখান থেকে আমার আসছে যে 6 সেন্টিমিটার, তাই না? এটা কত আসছে? 6 সেন্টিমিটার। তাহলে আমার ডিজাইন বলছে যে এই মোমেন্ট দিতে গেলে আমাকে মিনিমাম 6 সেন্টিমিটার কার্যকরী গভীরতা দিতে হবে। কার্যকরী গভীরতা যদি দিতে চাও তাহলে তোমার কি হবে? আমি যদি তোমার রডটাকে যেখানে স্ল্যাবটা আমি দেখাই, তো যেটা আমার টোটাল প্যানেল হয়, আমরা এখানে দেখাবো, যেটা আমার লং স্প্যান, যেটা দেখলাম আমি লং স্প্যান, মানে লং এই বরাবর আমি কাটছি কোনটা বরাবর? এক্স এক্স এই বরাবর। যদি এবার কেটে ফেলি তাহলে শর্টের রডগুলো আমার পড়বে কোথায়? নিচে হবে কোন শর্টের রড? শর্টের রড তো আগে বলবে, তারপর হবে লং এর রড। শর্টের রডগুলো এইদিকে যাবে আর লং এর রডগুলো এইদিকে যাবে। আমি যদি এইদিকে কাটি তাহলে লং এর রড তো পুরোটাই দেখা যাবে, আর শর্টের রড কি গোল গোল দেখা যাবে না? তাহলে এখানে ডিএস মানে তোমার এই পর্যন্ত ডেপথ, এই রডের
মাঝখান পর্যন্ত ডেপ এটাকে বলা হচ্ছে ডিএস, নিচের রডে। নিচের রডের মিডল পর্যন্ত যদি ডিএস হয়, আর আমরা এই রডের নিচ থেকে এটা বলে হচ্ছে কভারিং, ক্লিয়ার কভারিং। ক্লিয়ার কভার 2 সেন্টিমিটার ধরা হয়। ক্লিয়ার কভার কত ধরা হয়? 2 সেন্টিমিটার। আর রডের ব্যাস যদি আমরা 12 মিলিমিটার ধরি, বলি যে 12 বা 10, তাহলে আমাকে 10 মিলিমিটার রড ব্যবহার করা হয়। এটা 10 mm রড ধরি। 10 mm রড হলে পারে তোমার এই রডের ব্যাসের অর্ধেক, আরো অর্ধেক লাগবে না? অর্ধেক কত হবে? 5, তাই না? 5 মিলিমিটার বা 0.5 সেন্টিমিটার। আমার দরকার হচ্ছে টোটাল ডেপথ কত, টোটাল এই টোটাল ডিটা কত হবে। কারণ এই ছোট ডিএস মানে কি রডের মাঝখান পর্যন্ত, তাহলে আমাকে আরো নিচে আসতে হবে না? নিচে আসতে রডের নিচে যতটুকু জায়গা ফাঁকা আছে ওইটা প্লাস রডের হাফ, তাই তো? এই টোটাল দুইটা যদি যোগ করলে পুরো ডি পাবো, ঠিক আছে? তো এই টোটাল ডেপথ হচ্ছে তোমার ডি সমান হবে ডিএস প্লাস ক্লিয়ার কভারিং প্লাস হচ্ছে ডায়া রড ভাগ 2। বুঝাইছে? আমি লিখে দিলাম যে ইউজ 10 মিলিমিটার ডায়া রড। তো ডিএস এর মান ছিল 6 প্লাস ক্লিয়ার কভার 2 আর 10 মিলিমিটার মানে 1 সেন্টিমিটার হাফ, তাহলে কত হবে? আড়াই না? 6 7 8 8.5 সেন্টিমিটার। বুঝতে পারছি? ডিজাইন বলছে 8.5 সেন্টিমিটার ডেপথ লাগবে, আর আমি দিছি কত? ঠিক আছে আমার? স্টেপ 1 এ ধরছিলাম কত? 10। যদি এখানে 10 ওভার হয়ে যেত তাহলে আমাকে ওই স্টেপ 1 এ গিয়ে আমার ডেপথ বাড়াই আবার ব্যাক ক্যালকুলেশন করে আসতে হবে। বুঝতে পারছি? তো শর্টে আমার ওকে। এখন তুমি লং এ যাও, লং স্প্যান। লং স্প্যানে তোমার ডিএল, ডিএল মানে রুট ওভার এম এল, এখানে ছিল এম এস শর্টের রড, আর আর ইনটু বি। লং এ আমার দুইটা পয়েন্ট ছিল না, 65,600 আর 65,600, এটা কত হবে? 65,600। আর এর মান ছিল 15.27 আর বি এর মান 100। যদি এইটা হয় এখান থেকে 6.55 সেন্টিমিটার। কার্যকরী গভীরতা আর মোট গভীরতা, এটা মধ্যে পার্থক্য বুঝতে পারছো? কার্যকরী রডের, তাহলে আমার এই ডিএলটা হবে উপরের রডের অর্ধেক। এই উপরের রড আছে না, এটা হচ্ছে ডিএল। আর ডিএস ছিল কি তোমার নিচের রডের দুইটা রড আছে, একটা হচ্ছে নিচের লেয়ার, একটা উপরের লেয়ার। উপরের লেয়ারের অর্ধেক যদি হয়, টোটাল ডেপথ পাইতে গেলে আমার এখানে কভারিং প্লাস একটা ফুল রড আর এই রডের হাফ। বুঝতে পারছি? আমি তো উপরে রড পর্যন্ত থামছি, আমি যদি এইটুক অ্যাড করতে চাই তাহলে এইটুক কত? রডের নিচে ক্লিয়ার কভার প্লাস পুরো রড প্লাস এই রডের অর্ধেক। বুঝতে পারছি? এখানে টোটাল ডেপথ কত হবে? ডি হবে তোমার ডিএল প্লাস তোমার ক্লিয়ার কভার প্লাস তোমার ডায়া রড, the full rod, এরপর তোমার ডায়া অফ রড ভাগ অর্ধেক। তো ডিএস হলো 6.55 প্লাস ক্লিয়ার কভার হলো 2 সেন্টিমিটার, ডায়া অফ রড 1 সেন্টিমিটার, তো বলে দিচ্ছি 10 মিলিমিটার রড 1 ভাগ 2। তাহলে এখানে 2 আর 1 3, 3 আর হাফ, তার মানে 3.5, 3.5 আর 6.5 কত হয়? 7.05 না? 9.05, তাই না? কত এটা ক্যালকুলেট করবে? হ্যাঁ, কত হচ্ছে এটা? 10.05, তাই না? তার মানে আমার এইটা যদি আগেরটার প্রায় কত কাছাকাছি না? 0.5 সামান্য, তাহলে এটা আমরা বলতে পারি ওকে। বুঝতে পারছি? স্ল্যাবের ডেপথটা দুই রকম হবে না, ডেপথ একরকম হবে না সব জায়গায়। তাহলে আমি যে 10 সেন্টিমিটার ধরছিলাম, এই ডেপথটা যদি আমি দিই তাহলে শর্টেও আমার সমস্যা নেই, লংয়েও আমার সমস্যা নেই। তাহলে এটার কিন্তু আমার ক্লাস টাইম শেষ। তোমার 4th ক্লাস নেই মনে নাকি? হ্যাঁ,
পরে আরেকটা ক্লাস না এরপরে কার ক্লাস? প্রিন্সিপাল স্যারের ক্লাস। আচ্ছা তোমার এইটা আমার একটা ক্লাস সেট করো, ঠিক আছে? এইটা আপাতত আমরা এটা শেষ করলাম। এরপরে ধাপে আমরা হচ্ছে যে রডের হিসাব নিকাশটা আমরা দেখাবো, তোমার রড কেমন লাগবে, বুঝেছি? তাহলে এটা তোমার আপাতত এখানে স্টপ করো। স্যার লাস্টে এই ফ্যানটা বন্ধ করো, এটা সব করছি। আমরা হচ্ছে তোমার 2A স্ল্যাবের ডিজাইন করছিলাম, যেটা এটা ক স্ল্যাব বলছিল, এটা 5 মিটার বাই 4 মিটার, তার লং স্প্যানের জন্য 5 মিটার আর শর্ট স্প্যানের জন্য ছিল 4 মিটার। এটা আমরা এর অলরেডি 3-4টা ধাপ শেষ করছি। প্রথমে স্ল্যাবের পুরুত্ব বের করা, তারপরে স্ল্যাবের লোড ক্যালকুলেশন করা, এরপরে কার্যকরী মোমেন্ট বের করা। লোডের পরে আসছে মোমেন্ট। স্ল্যাবের ক্ষেত্রে আমরা অন্যান্য যে মোমেন্টগুলো শিখছি তার থেকে আলাদা। আগে আমরা তো বিমের ক্ষেত্রে একটা মোমেন্টই বের করছিলাম, 1A স্ল্যাবের ক্ষেত্রেও একটা মোমেন্ট, 2A স্ল্যাবের ক্ষেত্রে একটা মোমেন্ট হচ্ছে না, যেহেতু মোমেন্টের কোএফিসিয়েন্ট সি এর মান বিভিন্ন ভ্যালুর ক্ষেত্রে, প্রান্ত স্থানের ক্ষেত্রে প্রান্ত কন্ডিশনের উপর নির্ভর করে সি এর মান। যে প্রান্ত কন্ডিশন বলতে চারিপাশের কি অবস্থা, এটা কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস, বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন, তার উপরে তোমার সি এর মান যদি চেঞ্জ হয়, সি এর মান চেঞ্জ হলে পরে তোমার এম এর মানও চেঞ্জ হয়। সেই হিসেবে আমরা এখানে অলরেডি তোমার শর্ট স্প্যানের 3টা মোমেন্ট, একটা হচ্ছে তোমার অবিচ্ছিন্ন প্রান্ত, একটা বিচ্ছিন্ন প্রান্ত, একটা মিডিল স্প্যান, আর লং স্প্যানে হচ্ছে তোমার 3টা মোমেন্ট, 2টা মোমেন্ট লং স্প্যানে। লং স্প্যানে যদি দুই পাশের কন্ডিশন একই, দুজনের ভাগ করে এরকম এটা আমার এইটার ক্ষেত্রে আমরা ভাগ করছিলাম যে এটা স্প্যান দিছিলাম, এটার ক্ষেত্রে এটা টোটালি আমরা বলছিলাম যে এখান থেকে এটা হবে s/2, এটা হচ্ছে s/4, এটা s/4। অনুরূপভাবে এটা l এর ক্ষেত্রে এটা l/4, এটা l/2, এটা l/4। মাঝখানেকে বলা হচ্ছে মিডিল স্ট্রিপ, এই পাশে কলাম স্ট্রিপ, এই পাশে কলাম স্ট্রিপ। লং ডিরেকশন চিন্তা করলে আর শর্টের চিন্তা করলো, এটা কলাম স্ট্রিপ, এটা কলাম স্ট্রিপ, এটা মিডিল স্ট্রিপ, এটা কলাম স্ট্রিপ। আর লং এর ক্ষেত্রে চিন্তা করলে এটাও কলাম স্ট্রিপ, এটা মিডিল স্ট্রিপ, এটা কলাম স্ট্রিপ। তার মানে চারিপাশে কলাম স্ট্রিপ আর মাঝখানে হচ্ছে মিডিল স্ট্রিপ। সেক্ষেত্রে আমার এই পাশের দুই পাশের প্রান্ত সেম হওয়ার কারণে এখানে দুই পাশের মোমেন্ট ছিল সেম। লং ডিরেকশনের একটা হচ্ছে অবিচ্ছিন্ন প্রান্তের নেগেটিভ মোমেন্ট, মাঝখানে পজিটিভ মোমেন্ট। আর শর্ট ডিরেকশন ছিল 3টা মোমেন্ট, এটা হচ্ছে এই পাশে একটা অবিচ্ছিন্ন প্রান্তের নেগেটিভ মোমেন্ট, মাঝখানে পজিটিভ মোমেন্ট, এই পাশে ছিল বিচ্ছিন্ন প্রান্তের নেগেটিভ মোমেন্ট। তো 3 আর 2 মোট 5টা মোমেন্ট আমরা বের করছিলাম। যতগুলো মোমেন্ট বের করেছে এখন ততগুলো রড আমাকে বের করতে হবে। তাহলে একটা হচ্ছে আমরা বলি শর্ট স্প্যান, শর্ট স্প্যান বরাবর রড আমরা চিন্তা করবো। তো শর্ট স্প্যানের তাহলে আমরা বলি যে at discontinuous is অবিচ্ছিন্ন প্রান্ত, তার মানে যদি শর্ট হিসাবে বলতে এই বরাবর শর্ট, তাই তো এই ডিরেকশন হচ্ছে শর্ট, যেহেতু এটার মান হচ্ছে 4 আর এটার মান কত 5, যেটার লেন্থ বেশি সেটা হচ্ছে লং আর যেটা লেন্থ কম সেটা শর্ট। তাহলে এখন আমরা এই বরাবর রড, এই বরাবর যে রড দেব, এই রডটা আমরা বের করব কত মিলিমিটার রড ব্যবহার করবো এবং কত সেন্টিমিটার পর বসাতে হবে। তাহলে এখানে 3টা মোমেন্ট, একটা মোমেন্ট আলাদা, এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস মানে অবিচ্ছিন্ন প্রান্ত বলতে এটা ডিসকন্টিনিউয়াস মানে বিচ্ছিন্ন প্রান্ত এইটা, আর আছে তোমার মিডল স্ট্রিপ, আর আছে কন্টিনিউয়াস প্রান্ত। তাহলে আমরা এখন কোনটা করছি, এটা করছি না আমরা, এই জায়গায় কতটুকু রড লাগে, এই জায়গায় মোমেন্ট লাগে, এই জায়গায় মোমেন্টের ক্ষেত্রে আমরা
অবিচ্ছিন্ন প্রান্তের ক্ষেত্রে এটা ডিসকন্টিনিউয়াস মানে বিচ্ছিন্ন প্রান্ত। বিচ্ছিন্ন প্রান্তে আমরা কন্টিনিউয়াস জিনিসটা আগে করি, সুবিধা হবে। কন্টিনিউয়াস ধারাবাহিক, এটা কন্টিনিউয়াস বলতে ধারাবাহিক, যে স্ল্যাবটা কন্টিনিউ করছে, এখানেও আছে এখানেও আছে, যেমন এখানে আছে। কন্টিনিউয়াস প্রান্তের আমার মোমেন্টস রেটের সূত্র হচ্ছে আমার এটা, যে এর নেগেটিভ মোমেন্ট m বাই fs z, যেটা আমরা আগে ওই সূত্র জানি, তাই তো? তাহলে তোমার কন্টিনিউয়াস বা অবিচ্ছিন্ন যেটাই হলো, এটার মোমেন্ট ছিল তোমার 5 6 3 2 0। আর fs এর মান আমরা ডিজাইন ডাটা আগে বলেছিলাম যে fs এর মান দিয়েছিল 1400 কেজি। fs কত ছিল? 1400 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। fs হচ্ছে 1400। আর j এবং k এর মান তোমরা আগে বের করা শিখছিলাম, তাই না? j এর মান কত হবে? k ছিল আমার, k ছিল কত? 1 1 1 n, তাই তো? k সমান 1 বাই 1 প্লাস n বাই 1 প্লাস n, তাই না? আর j also 1 minus k by 3। n এর মান তো দেয়া ছিল, মডুলার রেশিও দেয়া ছিল, এটা n এর মান তো দেয়া থাকবে তোমার, n দেয়া আছে এখানে, n এর মান। তো এখান থেকে j এবং k বের করা যাবে। তাহলে j এর মান আমরা যেহেতু এর আগে অনেকবার বের করছি, তাহলে আমরা এখান থেকে নিয়ে যাব। j এর মানটা এখানে আসছে 0.87। আর d বলতে যদি আমি এই বরাবর তোমার শর্ট স্পেনের কথা চিন্তা করি, এই বরাবর রডটা আমরা স্ল্যাবটা দেখাই, যে আছে স্ল্যাব। এই স্ল্যাবের ক্ষেত্রে তোমার যদি আমরা কাটি, বা আমরা এইভাবে যদি কাটি, লং বরাবর কাটি, লং বরাবর কাটলাম, এই স্ল্যাবটা আমি কাটলাম এই বরাবর, এটা x x, এটা x x দেখো, কাটলে পর এটা এরকম দেখা যাবে স্ল্যাবটা। এর নিচে থাকবে তোমার শর্টের রড, শর্ট রেশিও রড অলওয়েজ নিচে থাকবে, আর লং এর রড থাকবে অলওয়েজ উপরে। সেক্ষেত্রে আমরা স্টেপ 3 তে আমরা বের করছিলাম যে পরে কার্যকরী গভীরতা বের করার সময়, যে শর্ট স্প্যানে আমরা ডেপথ বের করছিলাম কার্যকরী গভীরতা বের করার সময়, সেটা কত আসছিল? 6 সেন্টিমিটার। তাহলে আমরা টোটাল যে এইটা স্টেপ 1 এ টোটাল রড স্ল্যাবের পুরোটা কত বের করেছিলাম? 10 ধরছিলাম না? স্টেপ 1 এ যখন আমরা ধরি তখন স্ল্যাবের পুরোটা ছিল কত? 10। এখন ওই 10 থেকে তোমার ইফেক্টিভ ডেপথ বের করতে হবে 10। ইফেক্টিভ ডেপথ মানে তোমার এই যে এই পর্যন্ত, এটা কার্যকরী গভীরতা। এই যে নিচের যে রড, এই নিচের রডের মিডল পর্যন্ত যে দূরত্ব, সেটা হচ্ছে bs, শর্ট স্প্যানের ইফেক্টিভ ডেপথ বা কার্যকরী গভীরতা। তাহলে আমি টোটাল 10 থেকে 10 মানে তো টোটাল ডেপথ, তাই না? 10 মানে টোটাল ডেপথ। 10 এর থেকে এখন এখানে কভারিং মাপ করবে, কভারিং আছে 2 সেন্টিমিটার। আর যদি 10 মিলিমিটার রড ব্যবহার করো, তার অর্ধেক কত আছে? 0.5, তাই তো? তাহলে এখানে ds টা হবে টোটাল পুরো ছিল 10 মাইনাস কভারিং মাইনাস 10 এর অর্ধেক। তাহলে বাদ আছে কত? আড়াই বাদ আছে না? তাহলে কত হয় এটা? 7.5। তাহলে আমার এই যে d টা আমরা পেলাম 7.5। তাহলে এখানে আমরা d লিখব, এখানে 7.5। যদি এটা 7.5 লিখি, 5 লিখলে পরে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি কত আসে? এটা 6.16। এটা বলছে যে 6.16 সেন্টিমিটার স্কয়ার এতটুকু রড লাগবে। আমরা বইয়ের ক্যালকুলেশনটা নিচ্ছি, কিন্তু আমাদের সময় কম। এখন যদি আমরা 10 মিলিমিটার ইউজিং টুয়ার্ড 10 মিলিমিটার, স্ল্যাবে সাধারণত 10 মিলিমিটার রড ব্যবহার হয়, 10 মিলিমিটার রড ব্যবহার করে, তাহলে এটার এস হচ্ছে পাই বাই 4 ইনটু 1.0 স্কয়ার, কত হবে? 0.785 মিটার স্কয়ার।
তাহলে তোমার একটা রডের ক্ষেত্রফল আছে 0.785 সেন্টিমিটার স্কয়ার। তাহলে আমি তো জায়গা নিচ্ছি কত, এক ফিট না 100 সেন্টিমিটার, তাই না? তাহলে আমি বলছি যে টোটাল রড লাগবে 6.16 সেন্টিমিটার স্কয়ার, আর একটা রড 10 মিলিমিটার, একটা রডের ক্ষেত্রফল 0.785। তাহলে তোমার এই যদি স্পেসিং বের করতে চাই, স্পেসিং সূত্র আছে 100 ইনটু s ভাগ আছে তোমার s, বুঝতে পারছি? আর আমি যে রডটা ডিজাইনটা করছি কিন্তু আমি 1 মিটার জায়গার উপর, মনে আছে না? জি স্যার। ডিজাইনটা করছি কতটুকু জায়গার উপরে? 1 মিটার বা 100 সেন্টিমিটার। তাহলে 100 সেন্টিমিটার জায়গায় রড কতটুকু লাগবে, তাই তো? রডের ব্যবধান কত হবে 100 সেন্টিমিটার জায়গার উপর? এটা সূত্র আছে এটা, s মানে যত মিলিমিটার ডায়া আমি রড ব্যবহার করব তার ক্ষেত্রফল, আর বড় s মানে যতটুকু রড টোটাল ক্ষেত্রফল কতটুকু। তাহলে আমার 100 ইনটু একটা রডের ক্ষেত্রফল 0.75 ভাগ আছে 6.16। যদি এটা আমরা করি সেক্ষেত্রে আছে তোমার 12.74 এত সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। 12.74 তো তোমার নেওয়া যাবে না, হয় দিতে হবে আমাকে 12.5। স্পেসিং কখনোই বাড়ানো যাবে না, স্পেসিং কমানো যাবে, হয় 12.5 রাখতে হবে, নয় 12, কিন্তু 13 করা যাবে না। এটা সমান কি লিখতে পারি আমরা 12.5 সেন্টিমিটার টু সেন্টার। তাহলে তোমার এই জায়গায় যে রডগুলো বসবে, এই রডের ব্যবধান আমরা কত পাচ্ছি? 10 মিলিমিটার রড ব্যবহার করলে 12.5 সেন্টিমিটার পর পর বসাতে হবে। এখন এরপরে আসলে তোমার মিড স্প্যান, এক নম্বর হচ্ছে মিড স্প্যান, দুই নম্বর হচ্ছে তোমার মিড স্প্যান বা মিডল স্ট্রিপ যাই বলুন। মাঝখানে তাহলে রডের ব্যবধান কত হবে? মাঝখানে রডের ব্যবধান, মাঝখানে রডের ক্ষেত্রফল হবে পজিটিভ, মিডলে রড হবে কি আমার পজিটিভ। মাঝখানে যখন আমরা মোমেন্ট বের করি তখন তোমার মোমেন্ট কেটে শর্ট স্প্যানের মিডল স্ট্রিপের মোমেন্ট ছিল 41,984, 41,984। আর সূত্রটা একটাই, m/fs zd। fs এর মান তো সেম, পরিবর্তন হবে নাকি? না স্যার। j এর মানও পরিবর্তন হবে না, d এর মানও একই থাকে। এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে এটা আছে 4.59 সেন্টিমিটার স্কয়ার। এবার যদি ব্যবধান বের করতে চাও, ব্যবধান আমি তো রড সবসময় কি রড ব্যবহার করছি? 10 মিলিমিটার ডায়া রড না, এই রড তো বারবার লেখার দরকার নেই, এখানে সরাসরি ব্যবধান নেই। ব্যবধান লেখা 100 ইনটু s, s মানে তোমার 0.785। এই সূত্র এইটাই না? জি স্যার। একই সূত্র, বারবার লিখতে চাচ্ছি আমরা। আর s মানে বড় s মানে 4.59। যদি এটা আমরা করি তাহলে সেই ক্ষেত্রে 17.10 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার আছে। এটাকে আমরা লিখতে পারবো 17 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। তার মানে মাঝখানে যে রডটা হবে, এই রডটার একটা রড থেকে আরেকটা রড ব্যবধান কতটুকু হবে? 17 সেন্টিমিটার পর পর বসাতে হবে। এরপর তোমার ডিসকন্টিনিউয়াস, আগে ছিল কন্টিনিউয়াস মানে নিচের প্রান্ত। প্রথম বের করলাম এটা আমরা 12.5, তার মানে এই প্রান্তটা। এরপরে বের করলাম মাঝখানে কত হবে, এরপরে বের করব উপরের দিকে ডিসকন্টিনিউয়াস ইজে। আমার কি বোঝা সম্ভব? জি স্যার। এখন এটা নেগেটিভ হবে, কলাম স্ট্রিপ মানে নেগেটিভ, বোঝাচ্ছে? কলাম স্ট্রিপ মানে নেগেটিভ, মিডল স্ট্রিপ মানে পজিটিভ। তাহলে এটা কলাম স্ট্রিপের মোমেন্ট কত ছিল আমার আগে বের করেছিলাম, বিচ্ছিন্ন প্রান্তে 21,504, 21,504। আর এফএস জেড এর মান তো একই থাকবে, তাই তো? জি স্যার। 14.87 আর ডি এর মান 7.5। এখান থেকে আমরা আসি, এটা হচ্ছে আমার 2.35 সেন্টিমিটার স্কয়ার। এখন একটা ব্যবধান বের করো, অথচ 100 ইনটু তোমার 0.785 ভাগ আছে তোমার 2.35। এইটা করলে তোমার আসছে 33.4 সেন্টিমিটার। কিন্তু তোমার 2s স্ল্যাবের ক্ষেত্রে বলা হচ্ছে যে রডের ব্যবধান
স্ল্যাবের পুরুত্বের 3 গুণের বেশি হবে না। বুঝতে পারছো? এস ম্যাক্সিমাম এস কত হবে? এস ম্যাক্সিমাম হবে 3 ইনটু স্ল্যাবের পুরুত্ব। স্ল্যাবের পুরুত্ব 3 ইনটু 10 তার মানে কত হবে? 30 হবে না? জি স্যার। 33 কি দেওয়া হবে? না স্যার। এটা তোমার যেহেতু তোমার লেস দেন এটা তোমার এখানে লিখতে হবে, তাই আমার কি লেখা হয়? এটা থেকে গ্রেটার দেন 33, তাই তো? বড় না? অতএব এর সমান কত হবে? এর সমান 30 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। বলছে কিনা আমার কথা? সবসময় খেয়াল রাখতে হবে স্ল্যাবের যা পুরুত্ব হবে তার 3 গুণের বেশি স্পেসিং দেওয়া যাবে না। এর ভিতর রাখতে যদি বেশি আসে তাহলে আমাকে ওইটাই দিতে হবে। 3 গুণ করে যা হয় সেটাই দিতে হবে, বেশি আমরা নেব না। তাহলে আমরা 3 জায়গায় রড আসলো। কোন জায়গায় আমাদের আলাদাভাবে দেখাই, একটা স্ল্যাব কেটে দেখাই, আলাদা করে বড় করে দেখালাম। তোমার এটা আমার কলাম স্লিপ, এটা কলাম স্লিপ, এটা কলাম স্লিপ। তাহলে আমরা এখন শর্ট স্প্যান রড ব্যবহার করছি না। শর্ট স্প্যান রড মানে তোমার একটা স্টেপ রড, তারপর তোমার একটা ক্রান রড, ঠিক আছে? তাহলে এই যে মাঝখানে যে রডের ব্যবধান আমরা পাইলাম, মাঝখানে এই মিডল স্টেপের রড কত পাচ্ছি আমরা? 17 সেন্টিমিটার, তাই না? তাহলে এই রডটা কত হবে আমার? এটা হবে তোমার 10 সেন্টিমিটার ডায়ার এট দ্য রেট অফ 17 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। বুঝতে পারছো সেটা? আর তোমার এখানে যখন আসবে তোমার এই যে এই পাশে যখন আর উপরের দিকে বলছে যে 30 সেন্টিমিটার পর হবে, আর নিচের দিকে কলাম স্টোরে কত হবে? 12.5, তাই না? কিন্তু আমার ঘটনা হচ্ছে যে একটা উপরে যখন যাবা তখন কি হবে? ক্রান হচ্ছে আর একটা স্টেপ, একটা ক্রান থেকে আর একটা ক্রানকে ব্যবধান হচ্ছে তোমার 17 না তো 17 দোকানে 34। আমরা কিভাবে বুঝাবো এটা দেখাচ্ছে, এইভাবে দেখাতে পারি আমরা কিভাবে 17 34 হচ্ছে। খেয়াল করো যে আমরা এখানে একটা সুদারার দিলাম, এরপর দিলাম তোমার একটা এই আমরা এখানে ভাগ করি, এটা হচ্ছে কলাম স্টিক, এটা হচ্ছে তোমার কলাম স্টিক। এইটা তো একটা গেল তোমার ক্রান রড, এরকম এটা একটা ক্রান রড গেল। এরপরে তোমার একটা সুদা রড গেল, সুদা রড তো তোমার সুদা নিচ দিয়ে চলে যাবে, ঠিক আছে? এটা কোথায় যাবো? নিচ দিয়ে। এটা ডটেড লাইন দিলাম, এই রডটা কি যাচ্ছে নিচ দিয়ে। এরপরে তোমার এটা হচ্ছে যে আরেকটা ক্রান, এটা ক্রান, আর তোমার আরেকটা যাচ্ছে রড সুদা, আবার তোমার এখানে একটা ক্রান হচ্ছে। দেখো এই যে ক্রান মানে রডটা উপরে উঠে যাচ্ছে না, উপরের লেয়ার। আমার কলাম স্টিপে রড লাগবে উপরের লেয়ারে, নিচের লেয়ারে কোনো রড লাগবে না। যা রড আছে কি কলাম স্টিপের রড গুলো টপ লেয়ারে রড, আর শুধু মিডল স্টিপের রড লাগবে তোমার বটম লেয়ারে। বুঝতে পারছো? এই যে মাঝখানে দেখো সব রড বটমে না, মাঝখানে উপরের মতো হয়, হয় না? সব রড আছে বটমে, এই জন্য মাঝখানে এখানে হচ্ছে 17। তাহলে এখানে যদি 17 করে হয়, এটা 17 এটা 17 এটা 17, কিন্তু আকার ঠিক নাই। তাহলে এখানে তোমার উপরে পাচ্ছি কত? আমি এখান থেকে এখানে পাচ্ছি না 34 হচ্ছে না, এখানে পাচ্ছি না 34, আর এখানেও পাচ্ছি। আর এই রডটা তো এই উপরে না, এই রডটা কি নিচে আছে না, এখানেও পাচ্ছি কি আমরা 34, এখানেও পাচ্ছি আমরা 34। কিন্তু আমাকে বলছে যে কলাম স্টিপের রড কত হবে? 30-এর বেশি হতে পারবে, ঠিক আছে? এটা তোমার এই জায়গায় 30-এর বেশি হতে পারবে না, আর এই জায়গায় কত হতে পারবে না? নিচের দিকে এই যে এটা নিচের দিকে আছে তোমার 12.5। তাহলে এখানে ব্যবধান কমাতে গেলে এক্সট্রা টপ ব্যবহার করতে হবে, এক্সট্রা টপ বসায় ব্যবধান কমাতে হবে। সেক্ষেত্রে তোমার এক্সট্রা কত দিলে পারে, কয়টা এক্সট্রা দিলে পারে ব্যবধান তোমার 12.5 আসবে? বুঝতে পারছি? যদি আমি একটা দিই, একটা দিলে তো 17 হচ্ছে, দুইটা দিলে তখন কি হবে? 12.5 আসছে না? বুঝতে পারছি?
আর উপরে লাগবে আমার হচ্ছে 30, কারণ উপরে তো আমি একটা দিয়ে হচ্ছে। বুঝতে পারছি? বুঝেছে রডের প্লেসমেন্টটা? তো এটা হচ্ছে তোমার তখন এখানে হবে দুইটা এসে হবে। এখানে হবে কত? দুইটা। আর এখানে হবে কত? একটা এসে হবে। তাহলে এটা রড বের করার পরবর্তীতে আমরা এইভাবে বসাবো। এটা আমরা শর্ট স্প্যান শেষ করলাম, এখন লং স্প্যানে আমরা যাচ্ছি। লং স্প্যানের কি অবস্থা? এটা বুঝে দিলাম, ঠিক আছে? এতটুকু বোঝা গেছে কিনা শর্ট স্প্যান? লং মানে হরিজন্টাল রড, হরিজন্টাল ডিরেকশনে আসি লং স্প্যান, আমরা বি বলি লং স্প্যান। লং স্প্যানে দুইটা মোমেন্ট ছিল, যেহেতু লং স্প্যানের এই পাশেও কন্টিনিউয়াস, এই পাশেও কন্টিনিউয়াস, আর মাঝখানে আছে তোমার মিড স্প্যান পজিটিভ। তোমার এক কন্টিনিউয়াসলি যদি হয় লং স্প্যানের ক্ষেত্রে তোমার কন্টিনিউয়াস ইজের এটা অবিচ্ছিন্ন পদ্ধতি বলছে, সেটা হচ্ছে তোমার এটা মাইনাস হবে, এই মাইনাস এফ বাই এফ এর জেড আমার সূত্র। লং স্কয়ার অবিচ্ছিন্ন ছিল ৬৫,৬০০ আর এফ এর মান ১৪০০, এর মান 0.87। এখন ডি এর মানের ক্ষেত্রে কথা আছে, লং স্প্যানের রড কিন্তু শর্টের রডের উপরে থাকবে, বুঝতে পারছি? এখন কিন্তু শর্টের ডি আর বসবে না, তাই না? তাহলে এখন ডিটা হবে তোমার কতটুকু হচ্ছে? এখন ডিটা হচ্ছে তোমার এই যে উপরের যে রড তার হাফ, এটা ডিএল। তার মানে এখন নিচের কভারিং বাদ যাবে একটা, তাই না? আর এখানে একটা রডের 10 মিলি পুরোটাই, নিচের একটা 10 মিলি পুরোটা বাদ যাবে না? নিচে তো 10 মিলি বটম লেয়ারের রড, শর্টের রড, আমাকে তো নিতে হবে লং এর রডের মিডল পর্যন্ত, তাই কি না? লং এর রড সবসময় শর্টের রডের উপরে থাকবে, এটা হচ্ছে নিয়ম। তাহলে আমাকে কি করতে হবে? এটা ডি বের করতে গেলে, তোমার 10 মাইনাস কভারিং মাইনাস একটা শর্ট 10 মিনিট মাইনাস হচ্ছে তোমার একটা 10 মিনিট অর্ধেক, বুঝাচ্ছে? তাহলে এখানে 10 এর থেকে 2 বাদ দিলে 8, 8 এর থেকে 1 বাদ দিলে 7, 7 এর থেকে হাফ বাদ দিলে 6.5 লাগেছিল কি 7.5, এত হলো 7.5, 6.5। এখান থেকে যদি আমরা আসি এই ক্যালকুলেশন থেকে, এখানে আছে তোমার 8.28 সেন্টিমিটার প্রতি স্কয়ার। এখন রডের স্পেসিং মানে 100 ইনটু এস ভাগ তোমার এস বলাতে 100 ইনটু এস এর মান ছিল আমার 0.785 10 মিটার রড ব্যবহার করলে, আর এস এর মান 8.28। এখান থেকে যদি আমরা আসতে পারো আছে ব্যবধান 9 সেন্টিমিটার, 9.48 এটা গেছে 9 সেন্টিমিটার দুই প্রান্ত। এখন আসে আমরা মিডল স্টিক, পজিটিভ করলে পরে মিডল স্টিকের মোমেন্ট ছিল 49,600 আর এস এর মান তো 0.1487 ইনটু 6.5, এটা করলে এখানে আছে 6.26। এস এর মান হবে তোমার 100 ইনটু 0.785। যদি 12 মিলিমিটার রড ব্যবহার করো তখন 785 হবে না, 12 মিলিমিটার রডের ক্ষেত্রফল হবে, বুঝছে? আমি স্ল্যাবে যত মিলিমিটার রড ব্যবহার করবো তার ক্ষেত্রফল হচ্ছে ছোট হাতের এস, 10 করলে 10, 12 করলে 12। এখান থেকে ব্যবধান আসতেছে আমার 12.53, 12 এটা কেন লিখো 12.5। এই রডটা তুমি এখন বসাও, আমরা এটা কালার চেঞ্জ করে বসাচ্ছি, এটা মানে এই রডটা যদি আমরা বসাই তাহলে সেক্ষেত্রে কি হবে? আমার এখান থেকে প্রথমে যাবে
ক্রাম রড, ক্রাম। এরপর তোমার আসবে স্টেট, তাই না? তাহলে এই যে মিডিল স্টেপের 12.5, তার মানে এইটা 12.5 না, এখান থেকে ব্যবধান কত? 12.10 মিলিমিটার ডায়া, 10 মিলিমিটার ডায়া at the rate of 12.5 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। এখন এখানে আসো, এখানে বলা হচ্ছে যে কতটুকু হবে? 9। তার মানে আমরা দেখলাম যে একটা ক্রাম থেকে মিডিলে যা হবে তার ডবল হবে ক্রাম টু ক্রাম ডিসটেন্স, তাই না? তাহলে এখানে যদি তোমার 12.5 হয় তাহলে এখানে ক্রাম টু ক্রাম কত হবে? 25। কিন্তু আমার রাখতে হবে কত? 9। তার মানে কয়টা ওয়াট ভাগ করতে? দুইটা ভাগ করতে হবে। এখানে তোমার দুইটা লাগবে, এখানে লাগবে, বুঝতে পারছো? তাহলে এই আছে তোমার ডিটেইলিংটা, যে আমি রড ডিজাইন করলাম, ডিজাইন করে কিভাবে প্লেসমেন্ট করব সেটা হচ্ছে তোমার ডিটেইলিং। এটা বইতে আরেকটা কথা বলতে দেখো, আরেকটা স্টেপ আছে কলাম স্ট্রিপ। এতটুকু তো বোঝা গেছে, তাই না? আর বন্ড গুলো কিন্তু নিজেরাই পারো, বরাবর বন্ড করে দিয়ে করছো না, এটা তো শেখানোর বিষয় নাই। বিমের ক্ষেত্রে আমরা ব্যবহার করছি বন্ড করে ক্ষেত্রে তোমার মিডিল স্টেপ, এই মধ্য স্প্যানের রড, কতটা রড ব্যবহার হচ্ছে মধ্য স্প্যানে, শর্ট এবং লং এ, শুধু মধ্য স্প্যানের রড নিয়ে বন্ড করে চেক করতে হবে। বুঝতে পারছি? কলাম স্ট্রিপের রড ব্যবহার হবে না। আমরা এটা শেষ করলাম। এখন বইয়ের আরেকটা কথা বলতে দেখো, যে বইয়ে বলা আছে যে তোমার এই যে কলাম স্ট্রিপের মোমেন্ট, তোমার মিডিল স্ট্রিপের মোমেন্টের 1/3, বলছে যে 2/3। এই যে আমরা যদি এখানে বেনিপন ডায়াগ্রাম অঙ্কন করি এরকম, এই স্ল্যাবটা এই ডায়াগ্রাম অঙ্কন করে তোমার এরকম হবে, এটা যে কার্ভটা হবে এরকম, এই কার্ভে যখন সুদা করি এরকম, সুদা করলে এরকম হয়। তাহলে তোমার এই মিডিলের যে মোমেন্টটা হবে, মিডিলের যা হবে এম মাঝখানে এই কলাম স্ট্রিপে এসে, কলাম স্ট্রিপের মোমেন্ট কমে যাচ্ছে না? কমে যাচ্ছে কিনা? এখানে যা মোমেন্ট ডায়াগ্রামে যা ভ্যালু আসবে, কলাম স্ট্রিপে তার মোমেন্ট কমে যাচ্ছে না? কমে যাচ্ছে কতটুকু? এখানে যা আসবে এখানে মানটা হবে কত? 2/3 এম। এখানে কত হবে? 2/3 এম। মানে ম্যাক্সিমাম মিডিলে যা হবে তার 2-3 ভাগে 2 ভাগ, এই পাশে 2 ভাগ কলাম স্ট্রিপে। কলাম স্ট্রিপ মিডিল স্ট্রিপে যা মোমেন্ট হবে তার 2 ভাগ হবে কলাম স্ট্রিপে। বুঝতে পারছি? তাহলে যদি এখানে মোমেন্টের মান 100 হয় তাহলে এখানে হবে কত? 66। এখানে হবে 66। 2 ভাগ কত? 66 হবে না? 66.66। এই জন্য এখন বলা আছে দেখো, কলাম স্ট্রিপের রডের ব্যবধান মিডিল স্ট্রিপের রডের ব্যবধান 1.5 গুণ দেওয়া হয়। যেহেতু তোমার রডের ব্যবধান মোমেন্ট এখানে কম, তাহলে এখানে যা রড হবে তার এখানে ব্যবধান কি আমার কম লাগবে না? মিডিল স্ট্রিপে মোমেন্ট বেশি, তাহলে রডের ব্যবধান ঘন ঘন বসাতে হবে, রডের ব্যবধান কমে যাবে। মোমেন্ট বাড়লে রড বসাতে হবে কি ঘন ঘন, মানে রডের ব্যবধান যাবে কমে, আর মোমেন্ট তোমার কমে গেলে রডের ব্যবধান বেশি হবে। সেটাই কত হবে? তোমার 1.5 গুণ। মানে এখানে তুমি যা ব্যবধান রাখবা এখানে তার কত হবে? 1.5 গুণ। বুঝতে পারছি? তো এখানে যদি তুমি 12.5 রাখো, এখানে তার 1.5 গুণের বেশি রাখতে পারবে। বুঝতে পারছি? 1.5 গুণ মানে 12.5 ডাবল, ডাবল না 12.5 1.5 গুণ। এর মানে কত হয় এটা? 18 সেন্টিমিটার। বুঝতে পারছো? তখন এখানকার ব্যবধানগুলো তোমার ক্রাম টু ক্রামের ভিতরে এক্সট্রা সহ 18 সেন্টিমিটার বেশি হতে পারবে। বুঝতে পারছি? আবার এই ডিরেকশন ছিল কত? 17টা। 17.5 কত হবে জানেন? 17.5 17 into 1.5 এটাই হচ্ছে। তাহলে দেখো কলাম স্ট্রিপ এই হাফ এইট স্টেপ এইট, স্টেপ এইট মানে তো কলাম স্ট্রিপ। কলাম স্ট্রিপের ইমপ্রুভমেন্ট হবে যেহেতু মোমেন্ট 2/3, অর্থাৎ এই কোনো 1.5 গুণ। এক বছর তোমার কলাম স্ট্রিপের শর্টের ক্ষেত্রে,
তাহলে কিন্তু কন্ডিশন দুই রকম, একটা আছে বিচ্ছিন্ন আর একটা অবিচ্ছিন্ন। তোমার এক তোমার কন্টিনিউয়াস কোঅর্ডিনেটের ক্ষেত্রে তোমার এবং কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আমরা বের করেছিলাম শর্ট স্প্যানে ছিল ডট ছিল হচ্ছে তোমার 12.5 ছিল, তাই না? 12.5 এর মান হবে তোমার 12.5 ইনটু 1.5 বললে এটা হচ্ছে তোমার 18.75। এটাকে তোমার 18.5 ধরতে পারো, এটাও সেন্টার টু সেন্টার। তারপরে তোমার ডিস্ট্রি ডিস্ট্রি তো লাগবে না, ডিস্ট্রি ব্যবহার করে এরকম করছি মেডিসিন পদ্ধতি করে দেওয়া বলছিল এটা কত বছর মিডিল ছিল 1.5 25.5 এটা ডিস্ট্রিটা। এবার এটা বলছে যে এটা আমার কথা হচ্ছে যে মিডিল স্ট্রিপে তো ব্যবধান বাড়ানোর দরকার নাই, বুঝতে পারছো? কারণ আমরা তো মিডিলের সাথে তুলনা করছি, তাই না? মিডিলের যা মানে মোমেন্ট আসবে তার থেকে কলামের স্ট্রিপের মোমেন্ট কমে যাচ্ছে, এই জন্য রডের ব্যবধান আমরা বাড়াচ্ছি। কতটুকু বাড়াচ্ছি? 50% বাড়াচ্ছি, মানে 1.5 গুণ। তো এই মিডিলেরটাকে তো বাড়ানো লাগবে না। তাহলে এই জিনিসটা আমার মনে হয় যে মানে থিওরিগতভাবে এটা বুঝতে পারছো? এর মধ্যে তোমার এটা বাড়ানো লাগবে না, যা আছে তাই। মিডিল স্টেপ সাথে কেন লাগবে না, মিডিল স্টেপ যা আছে তাই। তাহলে তোমার ডিসকন্টিনিউয়াস ছিল 17 30 ছিল 30 ইনটু 1.5 45, হ্যাঁ? জি স্যার। কিন্তু এটা হচ্ছে 30 এর বেশি হতে পারবে না, তাই তো? জি স্যার। এটা 30 এর বেশি হতে পারে না, অতএব এটা 30 সেন্টার লিখতে হবে। আমরা জানি টুয়ের স্ল্যাবের রডের ব্যবধান স্ল্যাবের মধ্যে 3 গুণের বেশি হতে পারে। 30 এর বেশি হলে তো এটা নেওয়া যাবে, বেশি বেশি হবে। আর দুটো হচ্ছে লং স্প্যান। লং স্প্যানের ক্ষেত্রে তোমাদের দুই পাশে একই কন্টিনিউয়াস ইজ এখানে তোমার কন্টিনিউয়াস প্যানেল ছিল আমার 9 ছিল, 9 গ্রেড গুণ করলে 7.5। মধ্যস্থানটা বাড়ানো লাগবে না, মধ্যস্থান তো মধ্যস্থান রেসপেক্টে আমি করছি। তাহলে এইটা আমরা যা করলাম এতক্ষণ, এইটা মানে বোঝা যাচ্ছে কিনা? শুধু ডিজাইন করলে হবে না, ডিটেলিংটাও বুঝতে হবে, ঠিক আছে? যে এইদিকে রড কেমন হবে এবং এইদিকে রড কেমন হবে। আমি যে জায়গায় রড পাচ্ছি যে মিড স্প্যানের রড লং ডিরেকশন বের করার সময় কত ব্যবধান আসছে, আবার শর্ট ডিরেকশনের সময় মিডের কত আসছে, তাই না? একটা গ্রাম এবং একটা স্টেট পর পর। আর উপরে গেলে এক্সট্রা টপ কিভাবে আমরা দিলাম হিসাব করে দিলাম না? আমাকে বলে দিয়েছিল ব্যবধান এর ভিতর রাখতে হবে কলাম স্ট্রিপে। ওই ব্যবধান রাখতে গেলে এক্সট্রা টপ যা লাগে আমাকে তাই দিতে হবে। তাহলে আমরা 2 স্ল্যাব মোটামুটি আমরা শেষ করলাম। এই ধরনের রিলেটেড অঙ্ক বইতে যা আছে সেগুলো নিজেরা দেখতে হবে।